আমার ওয়াইফের ব্যাগের ভেতরে ওই ছোট বোতলটা দেখেই আমার এমন মনে হলো যেন আমি কোনো বরফের কুয়োয় পড়ে গেছি। আমার পুরো শরীর ক্রমাগত কাঁপছিল। আমি তার সাথে 10 বছরেরও বেশি সময় ধরেছিলাম, কিন্তু তাকে কখনো এতটা ক্রেজি হতে দেখিনি। আমি ওই বোতলটা হাতে নিয়ে বারবার কনফার্ম করার চেষ্টা করছিলাম, কিন্তু ফোনে স্ক্যান হওয়া রেজাল্টটা ততটাই ঠান্ডা এবং বেহায়া ছিল। এটার দাম একেবারে সস্তা ছিল না। বোতলটা আগেই খোলা হয়েছিল এবং সেটা ব্যবহারও করা হয়েছিল। ওটা থেকে তখনও হালকা সুগন্ধ আসছিল। আমি আর জিয়াং একে অপরকে 10 বছরেরও বেশি সময় ধরে ভালোবাসি। আমাদের বিয়েরও 7 বছর হয়ে গিয়েছিল। যদিও আমাদের কোনো সন্তান ছিল না, কিন্তু আমাদের মধ্যে কখনো কোনো ঝগড়া হয়নি। সে সত্যি একজন ওয়াইফের সব দায়িত্ব পালন করেছিল। আমি আমার বিজনেস 10 বছর আগে স্টার্ট করেছিলাম। কিছু মানুষের একটা ছোট অফিস থেকে শুরু করে আজ হাজারেরও বেশি কর্মচারীর কোম্পানিতে পরিণত হয়েছে আমার বিজনেস। আর এই সফরে সে সব সময় আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে আমার ডেইলি লাইফের প্রতিটি জিনিসের খেয়াল রাখত। সবার চোখে সে ছিল একজন পারফেক্ট ওয়াইফ এবং একজন সিইওর আদর্শ ওয়াইফ। কিন্তু এত পরিষ্কার সত্যের সামনে আমাকে এটা মানতেই হলো যে জিয়াং জিংউ আমার সাথে চিট করেছে। আমি তার সাথে 10 বছরেরও বেশি সময় ধরেছিলাম, কিন্তু তার এই রূপ কখনো দেখিনি। যখন সে স্নান করতে গিয়েছিল তখন আমি কাঁপতে কাঁপতে তার ব্যাগটা খুললাম। ভেতরে কিছু পার্সোনাল জিনিস আর তার ফোন ছিল। আমি ফোনটা তুললাম আর অভ্যাস মতো পাসওয়ার্ডে আমার জন্ম তারিখ দিলাম। আমার আশা ছিল না যে ফোনটার সাথে সাথে আনলক হয়ে যাবে। আমি সন্দেহের সাথে উইচ্যাট ওপেন করলাম। একদম ওপরে পিন করা কন্ট্যাক্টে সে নাম সেভ করে রেখেছিল হ্যাজব্যান্ড। আমি নিচে স্ক্রোল করতে থাকলাম। সব চ্যাটই ছিল সাধারণ বন্ধুদের মতো কথাবার্তা। শুধু তার বাবা মাকে পাঠানো কিছু মানি ট্রান্সফার ছিল, কখনো 5,000, কখনো 10,000, আর সবচেয়ে বড় অ্যামাউন্ট ছিল 1,00,000। আগে হলে আমি এসবের দিকে নজরও দিতাম না। শেষমেশ সে তো আমার সবচেয়ে বড় সাপোর্ট ছিল। এই টাকা আমার কাছে কোনো বড় ব্যাপার ছিল না, কিন্তু এখন আমাকে আরও কেয়ারফুল হতে হতো। আমি সব ট্রান্সফার হিস্ট্রির স্ক্রিনশট নিয়ে নিলাম। আমি কি ভুল ভাবছিলাম? আমার একটু ডাউট হতে লাগল। জিয়াং জিংওয়ের ফোনটা খুবই নর্মাল ছিল। আমি কোনো সন্দেহজনক জিনিস পেলাম না, আর না কোনো ভুল কিছু। দাঁড়াও, কিছু তো একটা ভুল আছে। সেই স্পন্সর করা কলেজ স্টুডেন্টের নামটা কোথায়? আমার সাথে সাথে সেই স্টুডেন্টের কথা মনে পড়ল যাকে আমরা সাপোর্ট করছিলাম, ঝাও জিয়াংগ্যাং। 3 বছর আগেই জিয়াং জিংইউ তার নাম রিকমেন্ড করেছিল। তার ফ্যামিলি কন্ডিশন খারাপ ছিল এবং সে পড়াশোনায় বেশ হার্ডওয়ার্কিং ছিল। তাই জিয়াং জিংইউ সাজেস্ট করেছিল যে আমাদের তাকে পার্সোনালি 1-on-1 স্পন্সর করা উচিত। ওই সময় আমি রাজি হয়ে গিয়েছিলাম। আমার কোনো সন্দেহ হয়নি। প্রতি মাসে আমি জিয়াং জিংইউকে একটা ফিক্সড অ্যামাউন্ট দিতাম এবং এসব হ্যান্ডেল করতে দিতাম। কিন্তু তার রেকর্ডে ঝাও জিয়াংগ্যাংয়ের নামটাই ছিল না। এটা ক্লিয়ারলি কোনো স্বাভাবিক ব্যাপার ছিল না। তখনই আমার 3 মাস আগের কথা মনে পড়ল। জিয়াং জিংইউ সাজেস্ট করেছিল যে আমাদের ঝাও জিয়াংগ্যাংকে আমাদের বাড়িতে থাকার জন্য ডেকে নেওয়া উচিত। কারণটা ছিল এই যে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে চলেছিল, কোনো জব পায়নি, আর ভাড়া দেওয়ার টাকা ছিল না। ওই সময় আমি কিছু না ভেবেই হ্যাঁ বলে দিয়েছিলাম, কারণ ঝাও প্রায়ই আমাদের ভিলায় সাফসাফাই করতে, রান্না করতে আর সব রকমের সাহায্য করতে এগিয়ে আসতে। কিন্তু এখন ভাবছি হয়তো এসব আগে থেকেই প্ল্যান করা ছিল। আমি একটা ঠান্ডা হাসি হাসলাম। শেষমেশ ব্যাগের একটা সিক্রেট কম্পার্টমেন্টের ভেতরে আমি এমন একটা ফোন পেলাম যা আমি আগে কখনো দেখিনি। আমি আমার জন্ম তারিখ দিলাম, আনলক হলো না। আমি জিয়াং জিংইউয়ের জন্ম তারিখ দিলাম, তাও আনলক হলো না। শেষে আমি ঝাওয়ের জন্ম তারিখ দিলাম আর সত্যি সত্যি ফোনটা আনলক হয়ে গেল। আমার বুকটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আমার আঙুলগুলো কাঁপছিল। তাও আমি উইচ্যাট ওপেন করলাম। ওই উইচ্যাটে মাত্র একজন মানুষই ছিল। কন্ট্যাক্টের নাম সেভ করা ছিল মাই লাভলি বেবি। ভেতরের চ্যাট হিস্ট্রি দেখে আমার মনে হলো যেন আমি বরফে জমে গেছি। ওই রোম্যান্টিক আর লজ্জাজনক মেসেজগুলো দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। এটা কি সত্যি সেই মহিলাই ছিল যে 10 বছর ধরে আমার সাথে ছিল? এই কথাগুলো কি সত্যি একটা ভালো ওয়াইফের মুখ থেকে বের হচ্ছিল? আমি বুঝতেই পারছিলাম না যে এগুলো কি হচ্ছে। সে প্রতিদিন আমার জন্য ঠিক সময়ে রান্না করত, এমনকি আমার অন্তর্বাস আর মোজাও নিজের হাতে ধুত। সে বলতো ওয়াশিং মেশিন প্রপারলি কোনো জিনিস ক্লিন করে না আর ব্যাকটেরিয়াও মারে না। আমার সব বন্ধুরা বলতো জিয়াং জিংইউ তাদের লাইফে দেখা সবচেয়ে ভালো মহিলা, একজন পারফেক্ট ওয়াইফ। কিন্তু রিয়ালিটি আমাকে জোরে একটা থাপ্পড় মারল। এই মহিলা শুধু ভালো ওয়াইফই ছিল না, বরং ভেতর থেকে পুরোপুরি ভুল ছিল। আমার পেটের ভেতর কেমন যেন লাগছিল। আমি ডাস্টবিনের কাছে গেলাম আর জোরে বমি করতে লাগলাম। উইচ্যাটের লাস্ট মেসেজ ছিল, আহ কোয়াং,
আজ রাতে তাড়াতাড়ি বাড়ি চলে এসো। ওই বিধে যাওয়ার মতো লাইনটা দেখে আমার চোখ দুটো ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল। জিয়াং জিংইউ, খেলা এবার শুরু হচ্ছে। তোমার যদি এমন ড্রামা করা পছন্দ হয় তাহলে আমিও তোমার সাথে শেষ পর্যন্ত খেলব। সব চ্যাট হিস্ট্রির স্ক্রিনশট নেওয়ার পর আমি তার ব্যাগে রাখা বোতলের ভেতরের জিনিসটাকে সুপার গ্লু 502 দিয়ে রিপ্লেস করে দিলাম। যে গ্লুটা আমি ব্যবহার করেছিলাম সেটা এক্সট্রিমলি স্ট্রং ছিল। স্কিন তো ছাড়ো, যদি দরজা আটকাতে চাও তাও ওটা ভীষণ স্ট্রং। কোনো কিছুই ওটাকে কখনো আলাদা করতে পারবে না। যখন তোমাদের এতটাই এক্সাইটমেন্ট পছন্দ তখন আমি তোমাদের একটা বড় সারপ্রাইজ দেব। সবকিছু করার পর আমি ফোনটা আবার সেই সিক্রেট কম্পার্টমেন্টে রেখে দিলাম। ব্যাগের প্রতিটি জিনিসও একদম আগের মতো সেট করে দিলাম। তখনই জিয়াং জিংইউয়ের দরজার হ্যান্ডেল ঘোরার আওয়াজ এলো। তার চুল তখনও ভেজা ছিল এবং পেছনে আলগা করে বাঁধা ছিল। সে নাইট ড্রেস পরেছিল, কিন্তু তাও পারফিউম লাগিয়েছিল। এটা নিশ্চিতভাবেই আমার জন্য ছিল না। সে আমাকে মাথা নিচু করে বই পড়তে দেখল। যখন সে আমার এক্সপ্রেশনে অদ্ভুত কিছু দেখল না তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বলল, হাজব্যান্ড, এবার বই পড়া বন্ধ করো, তাড়াতাড়ি রেস্ট নাও। আমি মাথা নাড়ালাম। এখন তার সাথে কাটানো প্রতিটি কথোপকথন আমার ভেতর থেকে একটা ঘেন্না ধরিয়ে দিচ্ছিল। আমি তোমার জন্য কামিং টি বানিয়ে এনেছি, এটা খাওয়ার পর তোমার ভালো ঘুম হবে। এই বলে সে একটা হালকা গোল্ডেন কালারের চা নিয়ে এলো। তার উপর কিছু গোলাপের পাপড়ি ভাসছিল। তাহলে আসল ব্যাপারটা এই ছিল, আমি সবকিছু সাথে সাথে বুঝতে পেয়ে গেলাম। প্রতি রাতে ঘুমানোর আগে জিয়াং জিংইউ আমার জন্য 1 কাপ কামিং টি বানাত। এত বছর ধরে আমি কেবল এটাই ভাবছিলাম যে আমার ঘুম ন্যাচারালি খুব ভালো, এক ঘুমে সকাল হয়ে যেত। শুধু কখনো কখনো সকালে ওঠার পর হালকা মাথা ব্যথা হতো। এখন বোঝা যাচ্ছে যে সে ওটাতে স্লিপিং পিলস মেশাত। হাজব্যান্ড, গুড বাই, এটা পুরোটা খেয়ে নাও, তারপর ঘুমিয়ে পড়ো। সে আমার দিকে তাকিয়েছিল যেন কনফার্ম করতে চায় যে আমি পুরোটা খেয়েছি কিনা। মজার ব্যাপার হলো, আগে আমি এটাকে তার যত্ন ভাবতাম। কতটাই না আয়রনিক, তাই না? আমার একটু ফ্রুটস খেতে ইচ্ছে করছে, তুমি কি আমার জন্য ওটা এনে দিতে পারো? আমি জাস্ট একটা বাহানা বানালাম আর তাকে সেখান থেকে পাঠিয়ে দিলাম। তারপর আমি ওই চা জানলা দিয়ে বাইরে ফেলে দিলাম। যখন সে ফিরে এলো তখন কাপটা পুরোপুরি খালি থা। তার চোখে এক মুহূর্তের জন্য এক্সাইটমেন্ট দেখা গেল। এরপর সে আমার জন্য আঙুর ছাড়িয়ে একটা একটা করে প্লেটে দিচ্ছিল। হাজব্যান্ড, আমি চুল ড্রাই করতে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি রেস্ট নিয়ে নাও। আমি ঘুমের ভান করলাম আর মাথা নাড়ালাম। তারপর লাইট বন্ধ করে দেওয়া হলো। প্রায় 5 মিনিট পর জিয়াং জিংইউ আস্তে আস্তে ঘরের ভেতর এলো। আমি গভীর ঘুমের ভান করে রইলাম আর একটুও নড়লাম না। সে আমার মুখে হাত দিল। হাজব্যান্ড, হাজব্যান্ড, আমি হালকা গোঙানির মতো আওয়াজ করলাম, যেন আমি সত্যি গভীর ঘুমে আছি। যখন সে দেখল যে আমার কোনো রিয়াকশন নেই তখন অন্ধকারে সে যেন এক চরম সন্তুষ্টির সাথে মাথা নাড়ল। তারপর সে ঘর থেকে বেরিয়ে গেল আর সাথে নিজের ব্যাগটাও নিয়ে গেল। পরের দিন সকালে আমি জলদি প্রাইভেট ডিটেকটিভ আর লয়ারের সাথে কন্ট্যাক্ট করলাম। একদিকে ওদের দুজনের প্রতিটি মুভমেন্টের ওপর নজর রাখার জন্য, আর অন্যদিকে লয়ারকে ডিভোর্স কেসের সব ডকুমেন্ট প্রিপেয়ার করতে বললাম। আমি ম্যানেজমেন্টকেও ডাকলাম এবং বাড়ির প্রতিটি ঘরে হিডেন ক্যামেরা ইনস্টল করিয়ে দিলাম। সেই সাথে জিয়াং জিংইউ আর ঝাওয়ের সব ব্যাংক কার্ড ফ্রিজ করে দিলাম। আমি চেয়েছিলাম যাতে ওদের কাছে সার্জারির টাকা পর্যন্ত না থাকে। আর সত্যি সত্যি পরের দিনই জিয়াং জিংইউয়ের ফোন চলে এলো। হাজব্যান্ড, আমার কার্ড ব্লক কেন হয়ে গেছে? আমি ঠান্ডা গলায় জবাব দিলাম, কোম্পানির ফাইন্যান্স ডিপার্টমেন্টে একটু প্রবলেম হয়েছে, কিছুদিনের মধ্যে আবার ওপেন হয়ে যাবে। কি হয়েছে? তোমার কি বেশি টাকার দরকার? জিয়াং জিংইউ নিচু স্বরে বলল, আসলে কাল রাতে ঝাওকে আনতে গিয়েছিলাম, তো ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি টেনশন নেওয়ার ভান করে বললাম, কন্ডিশন কেমন? কোথাও চোট লাগেনি তো? আমি তোমাদের দুজনকে দেখতে আসছি। অফকোর্স আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না ওদের এখনকার অবস্থা দেখার জন্য। আমার আশার বাত শুনতেই জিয়াং জিংইউ জলদি বলে উঠল, হাজব্যান্ড, কোনো ব্যাপার না, জাস্ট হালকা একটু স্ক্র্যাচ লেগেছে, কিছুদিন নার্স কেয়ার করলেই ঠিক হয়ে যাবে। তুমি কোম্পানির কাজে বিজি আছো, তোমার এখানে আসার কোনো দরকার নেই। জিয়াং জিংইউ আর ঝাও সেই বিকেলেই হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে নিল, কিন্তু ওদের ইনজুরি তখনও প্রপারলি রিকভার হয়নি। ওদের হাঁটার ধরনটা খুব অদ্ভুত লাগছিল। জিয়াং জিংইউ কোমর ঝুঁকিয়ে হাঁটছিল আর ঝাও নিজের দুটো পা লেপ্টে হাঁটছিল। দুজনের চেহারাই কাগজের মতো সাদা হয়ে গিয়েছিল। হাতে ছোট বড় ওষুধের ব্যাগ ভরা ছিল। মনে হচ্ছিল ওষুধ কেনার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করেছে। আমি তো ওদের চিনতেই পারছিলাম না। আমাকে দেখেই দুজনে জোর করে একটা স্মাইল দিল, কিন্তু যন্ত্রণার কারণে দুজনে বার দীর্ঘশ্বাস ফেলছিল। কি হয়েছে? কোনো বড় প্রবলেম তো নয়? আমি কেয়ার করার ভান করে জিজ্ঞাসা করলাম।
না না, কোনো বড় প্রবলেম নেই, জিয়াং জিনিউ ফ্যাকাসে মুখে বলল। যদি কিছু না হয়ে থাকে তাহলে যাও ডিনার বানিয়ে দাও। আমি উঠে লিভিং রুম থেকে চলে গেলাম। জিয়াং জিংইউ আর ঝাও একে অপরের দিকে তাকালো। ওদের চোখে রাগ আর অসন্তোষ পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু দুজনে চুপচাপ কিচেনে চলে গেল। যেহেতু জিয়াং জিংইউ সবসময় ঘর সামলাত আর ঝাও মাঝে মাঝে হেল্প করত, তাই আমাদের বাড়িতে কখনো কাজের লোক রাখা হয়নি। অবশ্য ওদের বানানো খাবার খাওয়ার আমার কোনো প্ল্যান ছিল না। আমি জাস্ট ওদের আনকমফোর্টেবল করতে চেয়েছিলাম। ওদের ওই অদ্ভুত হাঁটার ধরন দেখে আমি নিজের হাসি চেপে রাখতে পারছিলাম না। আধ ঘন্টা পর দুজনে কাঁপতে কাঁপতে আর ল্যাংচাতে ল্যাংচাতে বাথরুম থেকে বেরিয়ে এলো। ওদের কন্ডিশন দেখে আমার মাথায় একটা বোল্ড আইডিয়া এলো। যদি আমি ওদের ওষুধে অন্য কিছু মিশিয়ে দিই তাহলে কি হবে? আমাকে 2 ঘন্টার আগেই ফিরে আসতে দেখে ঝাও বেশ সারপ্রাইজড হয়ে যায়। ওদের চোখ আমাকে অ্যাভয়েড করছিল। ব্রাদার লিন, আপনি ফিরে এলেন? আমি মাথা নাড়ালাম। তারপর ঘরে চলে গেলাম এবং নিজের ব্যাগ থেকে কিছু টিউব বের করলাম। ওগুলো ছিল অয়েন্টমেন্ট, যা আমি আগে থেকেই প্রিপেয়ার করে রেখেছিলাম। আমি ওগুলো তার বালিশের পাশে রাখলাম আর বললাম, এই অয়েন্টমেন্ট আমি প্রফেসর হুয়াংয়ের কাছ থেকে অ্যারেঞ্জ করিয়েছি। এই গ্লু বার্নস, স্ক্র্যাচেস আর স্কিন ইঞ্জুরির জন্য স্পেশালি এফেক্টিভ, ইম্পোর্টেড, আর একটা টিউবের দাম 1000 টাকারও বেশি। নর্মাল লোক তো এটা কিনতেও পারবে না। গ্লু বার্নস শব্দটা শুনতেই জিয়াং জিনিউয়ের চোখ চকচক করে উঠল। থ্যাংক ইউ হাজব্যান্ড, তুমি কত ভালো। তো ঝাওয়ের জন্য কি একটা টিউব আছে? যদি থাকে তো আমাকে দিয়ে দাও। আমার কোম্পানিতে কিছু আর্জেন্ট কাজ আছে, আজ রাতে আমি ফিরব না। এই ভিডিওর দ্বিতীয় পার্ট আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড করব। দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।